বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আল জাজিরার প্রতিবেদন, দেশের মানুষ কি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাসিনাকে গ্রহণ করবেন? ক্ষমতাচ্যুত হওয়ার 2 বছর পর আবারও বাংলাদেশে ফেরার দৃঢ় ইচ্ছার কথা জানিয়েছে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার, কারাবন্দী, এমনকি মৃত্যুর মুখোমুখি হতে পারে। তবুও সমর্থকদের ছেড়ে তিনি আর বিদেশে থাকতে চান না। এরপর জানাবো, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বললেন বিরোধী দলীয় নেতা। বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, 11 দলীয় ঐক্য 18 কোটি মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নেমেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে সরকার গ্যাস, বিদ্যুৎ ও পানির কৃত্রিম সংকট তৈরি করেছে বললেন নাহিদ ইসলাম। জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলার অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির অভিযোগে অবস্থান কর্মসূচির পর সচিবালয় অভিমুখে বৃহস্পতিবার পদযাত্রা করেন জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীরা। পুলিশি বাধার মুখে এগোতে না পেরে সচিবালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি নেয়। এবারে জানাবো, তফসিল ঘোষণা, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ 20 আগস্ট হতে পারেন ডক্টর ইউনূসী পরবর্তী রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ভোট গ্রহণের দিন 20 আগস্ট দিন ধার্য করা হয়েছে। ভোট গ্রহণ দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং সর্বশেষ জানাবো, শেয়ার কেলেঙ্কারির মামলায় সাকিব সহ 15 জনের নামে চার্জশিট শীঘ্রই। শেয়ারবাজারে কারসাজি ও জালিয়াতির মাধ্যমে 256 কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে করা মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং সাবেক আওয়ামী লীগের নেতা সাকিবুল হাসানের বিরুদ্ধে শীঘ্রই চার্জশিট দেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আল জাজিরার প্রতিবেদন, দেশের মানুষ কি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাসিনাকে গ্রহণ করবে? ক্ষমতাচ্যুত হওয়ার 2 বছর পর আবারও বাংলাদেশে ফেরার দৃঢ় ইচ্ছার কথা জানিয়েছে পলাতক প্রধানমন্ত্রী হাসিনা। তিনি বলেছেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার, কারাবন্দী, এমনকি মৃত্যুর মুখোমুখি হতে পারে। তবুও সমর্থকদের ছেড়ে তিনি আর বিদেশে থাকতে চান না। আজ নয়াদিল্লি থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া এক অডিও বার্তায় 78 বছর বয়সী হাসিনা বলেন, আমি জানি আমাকে আটক করা হতে পারে, কারাগারে পাঠানো হতে পারে, তারপরও আমি আমার দেশে ফেরত যেতে চাই বলে জানিয়েছেন শেখ হাসিনা। এবছর ডিসেম্বরের প্রথমার্ধেই তিনি দেশে ফেরত আসতে চাইছেন। শেখ হাসিনা চাইছেন যে আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য আওয়ামী লীগের সরকারের অনেক প্রয়োজন। আওয়ামী লীগ সরকার এই মুহূর্তে দেশের জন্য অনেক বেশি প্রয়োজনীয় এবং সে কারণে তারা মূলত নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো তারা গড়ে তুলতে চায় এবং এটি সবার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে মনে করেন শেখ হাসিনা এবং শেখ হাসিনা আসলে ভবিষ্যতের একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যেতে চাইছেন। সেটাই দেশের জনগণকে আরও অনুপ্রাণিত করেছে। শেখ হাসিনার যারা নেতাকর্মী আছে বাংলাদেশে, তারা শেখ হাসিনাকে বরণ করার জন্য উদ্বুদ্ধ হয়ে আছে। নেতাকর্মীরা জানিয়েছে যে নেত্রীকে যে কোনো মূল্যে আমরা কাছে পেতে চাই এবং তিনি বাংলাদেশে আসবেন এবং তার হাতে আমরা বাংলাদেশ তুলে দিতে চাই।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বললেন বিরোধী দলের নেতা জামাতের আমির। বিরোধী দলের নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজ 11 দলীয় ঐক্যের মাধ্যমে সরকারকে কঠোর বার্তা দিয়েছেন। তিনি সরকারকে উদ্দেশ্য করে জানিয়েছেন যে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। সরকার যদি আমাদের এখান থেকে সরিয়ে দিতে চায় কিংবা সরকার যদি কোনো ধরনের দুই নম্বরই চিন্তাভাবনা করে তাহলে সরকারের বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি গড়ে তোলা হবে। ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন যে গ্যাস আছে নেই, বিদ্যুৎ থাকার কথা ছিল নেই, তারপর খাম্বা আছে কারেন্ট নেই, নানাবিধ সমস্যায় পর্যদস্ত হয়েছে বাংলাদেশ। নতুন করে যে সরকার এসেছে এই সরকার আসলে এই মুহূর্তে সবাই যার যার জায়গা থেকে সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সুতরাং সবাইকে একটি সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে এখনই আরও বেশি সতর্ক ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে। দেশটাকে নিয়ে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে। সুতরাং দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে এগিয়ে আসতে হবে। তাই আমরা মনে করি দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে হবে। সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাই। আমরা আগামীর একটি সুন্দর ও ভবিষ্যতের একটি বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাই। কিন্তু বর্তমান বিএনপি সরকার সেখানে সবথেকে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে 70% মানুষের ভোটকে তারা অস্বীকার করার মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে সেই ফ্যাসিবাদকে আমরা প্রতিহত করে ভবিষ্যতের একটি বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সরকারকে কঠোর হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম। সরকার গ্যাস ও বিদ্যুৎ পানির কৃত্রিম সংকট তৈরি করেছে বললেন নাহিদ ইসলাম। জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম, বিদ্যুতের ভুতুরে বিল, মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন ঊর্ধ্বগতির অভিযোগে অবস্থান কর্মসূচির পর সচিবালয় অভিমুখে বৃহস্পতিবার পদযাত্রা করেন জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। পুলিশি বাধার মুখে এগোতে না পেরে সচিবালয়ের সামনে কিছু সময়ের জন্য অবস্থান নেন তারা। এ সময় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখেন। নাহিদ ইসলাম বলেন যে তারেক রহমান সরকার ক্ষমতায় যাওয়ার পর থেকে গত 5 মাসে একের পর এক ওয়াদা ভঙ্গ করেছে। তারা প্রথমে ওয়াদা ভঙ্গ করেছেন গণভোটের গণরায় অনুসারে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে। তারা জুলাই সনদ এখনো বাস্তবায়নই করেননি। এছাড়াও এ সরকার জনগণের মৌলিক চাহিদা গ্যাস, বিদ্যুৎ ও পানির কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন তিনি। এর আগে অবস্থান কর্মসূচিতে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না, কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই বলে জানান তিনি। প্রসঙ্গত জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 5 সেপ্টেম্বর থেকে বিভাগ ভিত্তিক লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। তারা জানিয়েছে যে সরকারকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে, তাছাড়া তাদের বিরুদ্ধে আর কোনো কিছুই করা থাকবে না। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ 20 আগস্ট, তফসিল ঘোষণা। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ভোট গ্রহণের দিন 20 আগস্ট ধার্য করা হয়েছে। ভোট গ্রহণ দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 13 আগস্ট, যাচাই বাছাই 16 আগস্ট, 18 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার তালিকা হাতে পেয়েছিল নির্বাচন কমিশন ইসি। সচিবালয় কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয়ে এই তালিকা সরবরাহ করা হয়। রাষ্ট্রপতির পদ থেকে গত 24 জুলাই পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে ইসিকে নতুন
রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন করতে হবে। এই নির্বাচনের আয়োজনের লক্ষ্যে পরামর্শের জন্য ২৬শে জুলাই জাতীয় সংসদে নতুন করে আবার সবকিছু একটি অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখান থেকেই মূলত নতুন রাষ্ট্রপতি কে হতে চলেছেন এবং এ রাষ্ট্রপতি আসলে প্রফেসর ডক্টর ইউনূস হবেন কিনা সেটি নিয়েও অনেক জল্পনা কল্পনার শুরু হয়েছে। অনেকেই বলাবলি করছে যে প্রফেসর ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি দেয়া হবে, কারণ ইউনূসের সঙ্গে তারেক রহমানের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারেক রহমান লন্ডনে থাকতেই লন্ডনে মুচলেকা দিয়েছে এবং সেখানে ইউনূসের সাথে তিনি গোপনে হাত মিলিয়ে বরং বাংলাদেশে যে ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটি মূলত ইউনূসের কারসাজিতেই বিএনপিকে জিতে দেওয়া হয়েছে এবং ইউনূসকে আবার রাষ্ট্রপতি হিসেবে বসিয়ে নতুন করে তারা একটি দেশের অভ্যন্তরে কার্যক্রম চালাতে চাইছে।